Ranikganj. 17 Eco Contour. আধার রাতের শহরে ফিসফিসিয়ে চলে যাত্রা, শুধুই ঝুঁকি নেওয়ার রহস্যের ছলে। আপনি কি গোয়েন্দা গল্পের ভক্ত? শুরু হোক তদন্ত, এ খেলা সর্বনাশী, সব মিথ্যের বাজিমাত, গোয়েন্দার বাঁকা হাসি। জমে উঠুক রোমাঞ্চ, বিভিন্ন অজুহাতে এসেছে আবার নতুন গল্প নিশিডাকের রাতে। নমস্কার বন্ধুরা, নিশিডাক গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, নিশিডাক গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের গল্পের আড্ডার যারা নিয়মিত সদস্য, পেরু উপেন্দার গল্প তারা প্রায় প্রত্যেকেই শুনেছ। আবার সঙ্গে পটলবাবু প্রবুদ্ধ কিংবা খুদে গোয়েন্দা পিকু ছোটকার গোয়েন্দা কাহিনীও শুনেছ। এই সমস্ত চরিত্রগুলোর স্রষ্টা লেখক ঋকপ্রসাদ বিশ্বাস। আজকের গল্পের নায়ক তারই একটি নতুন চরিত্র, পাঁচকড়ি রায় কিংবা পাঁচু মামা। পাঁচু মামার গল্পগুলো কিন্তু একটু ভিন্ন মেজাজের। তোমরা তো জানোই, নিশিডাক গল্পের আড্ডা মানেই ভিন্ন স্বাদের গোয়েন্দা গল্প। পাঁচু মামার গল্পগুলো প্যারানর্মাল ইনভেস্টিগেশনের আওতায় পড়ে। প্যারানর্মাল কেস নিয়ে নিশিডাকের আজকের গল্পটি কিন্তু সাধারণ গোয়েন্দা গল্প থেকে মেজাজে এবং স্টাইলে সম্পূর্ণ ভিন্ন। আশা করি নতুন ধরনের আঙ্গিক নিয়ে আজকের এই পরীক্ষা নিরীক্ষা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে? অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আর দেরি না করে নিশিডাক গল্পের আড্ডায় শুরু করা যাক আজকের বিশেষ নিবেদন। সুলেখক ঋকপ্রসাদ বিশ্বাসের কলমে পাঁচকড়ি রায় সিরিজের প্রথম গল্প, ব্ল্যাক বেঙ্গল রহস্য। পান্ডুয়া রেল স্টেশনের একটা ফাঁকা প্ল্যাটফর্মে বেশ কিছু বৃদ্ধ বিকেলে এসে সময় কাটান। একটা ফাঁকা বেঞ্চে এসে গল্প করেন জনাচারেক বৃদ্ধ। এটাই তাদের ঘরদোর, সময় কাটানোর, দুনিয়ার তামাম জরুরি গুজব সবকিছু আলোচনা করার একমাত্র নির্বিরোধ আশ্রয়। বিকেলটা বেশ কেটে যায় ওদের। এই চারজনের গ্রুপের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ হলেন অঞ্জনবাবু। তারই কথা উঠছিল, শরীর খারাপ টারাপ হলো নাকি। কথা চলতে চলতেই দেখা গেল তাকে হাঁটতে হাঁটতে এদিকেই আসছেন। কিরে অঞ্জন, আজ দেরি কেন? আড্ডা তো প্রায় শেষের পথে। কথাটা বললেন হারাধনবাবু কাস্তে কাস্তে। আর কি এই জন্য বলেই অঞ্জনবাবু তার পেছনে দাঁড়ানো একটা লোককে ইশারায় দেখালেন। একে আলাপ করিয়ে দি, এ না পাঁচকড়ি। উনি এক ধমকে ধামকে নিয়ে এসছি তোদের সঙ্গে আলাপ করার জন্য রে। ও, তা বাতায় টাক, বরণে বেঢপ কোট, সার্কাসে জোকারের মতো হাইট। সার্কাসে কাজ করো নাকি ভাইয়া? না স্যার, ওটা চেষ্টা করেছিলাম, পাগিয়ে দিল ওরা। বললো আমি নাকি ওই ক্যাটাগরির নই। ও পাঁচকড়ি এসব ছাড়বো। ও তোমার ওই ব্ল্যাক বেঙ্গল কেসটা বলো না, ওই জন্যই তো তোমায় নিয়ে এলাম বাপু। এই শোন, তোরা কেসটা বুঝলি, শুনে স্টান্ড হয়ে যাবি। অঞ্জনবাবু কংক্রিটের বেঞ্চটায় ধুলো ঝেড়ে বসে পড়লেন। আরে ও শুধু নামই আছে নাকি পরিচয়ও আছে কিছু? আর এই ব্ল্যাক বেঙ্গল ব্যাপারটা কি ভাই? পাশ থেকে জিজ্ঞেস করলেন রতনবাবু। আমি একজন ভবঘুরে স্যার, পেটের খাতিরে যখন যা পাই তাই করি। কাজের সন্ধানে ঘুরতে ঘুরতে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে, সেগুলো কেউ শুনতে চাইলে শোনাই। ব্ল্যাক বেঙ্গল কেস এমনই আমার একটা আনসলভড মামলা। স্যারের সাথে স্টেশনে একদিন আলাপ হলো, আমায় ভালো লেগে গেল। উনি আমায় বাড়িতে দিন দুই রেখে দিলেন। আমার গল্পগুলো শুনছেন, আমায় ছেড়ে দিলে আমি আবার ঝোলা কাঁধে বেরিয়ে পড়ব। বেশ বেশ,
বসো ভাইপো, তুমি এখানটা বসো। অঞ্জন তোমায় ধরে এনেছে, তাহলে তোমার মধ্যে মালকুড়ি আছে। সে কেউ না বুঝুক, আমি বুঝতে পারছি। সবাই একটু চেপে গিয়ে পাঁচকড়িকে বসার জায়গা করে দিল। পাঁচকড়ি গলা খাঁকড়িয়ে গল্প বলা শুরু করল। আমি যত রকম রোমাঞ্চকর কাজ করেছি তার মধ্যে একটি হচ্ছে পুলিশের স্পাইয়ের কাজ। চালু বাংলায় খোঁচর। পুলিশের মহলে এই কাজ আমি দীর্ঘদিন করেছি। বেশ কিছু চেনা জানা আছে আপনাদের আশীর্বাদে। এক বড়বাবু স্যার আমায় ফোন করে বললেন, হ্যালো, হ্যাঁ বলছি পান্ডুয়া থানায় একটা ক্রাইম হয়েছে বুঝলি, তুই চলে যা, দেখ যদি মিস্টিরিয়াস কেসটা সলভ করতে পারিস। কি কেস স্যার? মার্ডার নাকি? আরে স্টোনম্যানের নাম শুনেছিস? বাবা, কি বলেন স্যার? ওটা জানে না ভূভারতে কেউ আছে নাকি স্যার? সেম কেস নাকি? মাথা থেতলে খুন? কিছুটা, পুলিশ কোনো ক্লু পাচ্ছে না বুঝলি, তুই গিয়ে দেখ কিছু সুবিধে করতে পারিস কিনা। অবশ্যই যাব স্যার। আপনার লেগ ডাস্ট দেবেন স্যার, একটা কাজ দিলেন। নেকা। পান্ডুয়া থানায় আমি পৌঁছে গেলাম। বড়বাবুকে আমার পকেট থেকে চারটে থানার বড়বাবুর দেওয়া ক্যারেক্টার সার্টিফিকেট দেখানোর পর উনি বললেন, আরে বাস, ক্যাব কালোয়ার নাকি? গরিব মানুষ স্যার, পেটের দান্দায় ঘুরে বেড়াই। জানি না কেন আমায় প্রথম দর্শনে ওনার পছন্দ হয়ে গেল। আমায় ফাইল খুলে একটা চিরকুটে একটা নাম আর ঠিকানা দিয়ে বললেন, ইউডিকেস মানে জানো? কেন জানবো না স্যার, অস্বাভাবিক মৃত্যু। এখানে সেটাই হয়েছে। গাজিনা দাসপুর গ্রামের একদম শেষে ফাঁকা মাঠের মধ্যে একটা টিনের একচালা ঘর আছে। ওটাকে ওরা গুদাম ঘর হিসেবে বানিয়েছিল। সেই বাড়িরই একমাত্র ছেলে, এই বছর 19 বয়স, নাম বকুল। এক ভোর রাতে ওর লাশ উদ্ধার করা হয় ওই ঘর থেকে। মাথাটা তো একদম একদিক থেকে ফেটে গেছে নারকেলের খোলার মতো, গেলো রক্ত সব একেবারে ছড়াছড়ি। বিচ্ছিরি কাণ্ড। তা কে খুন করলো, কিভাবে খুন করলো, কিছুই পরিষ্কার হচ্ছে না। দরজা ভেতর থেকে বন্ধ ছিল, জানলায় গ্রিল দেওয়া ছিল। মাথার পাশে পড়েছিল একটা সিলিং পাকা, সেটা সিলিং থেকে খুলে পড়েছিল। আচ্ছা, সিলিং ফ্যানটা মাথার উপর পড়ে যায়নি তো? ফ্যানটা তো লাগানো ছিল 10 ফুট দূরে। ফ্যানটা পড়লে 10 ফুট সরে এলো কিভাবে? পণ্ডিত। ঠিক আছে স্যার, ঠিকানা তো দিলেন, আমি খোঁজ নিয়ে দেখি। আমি ওসি সাহেবের সাথে কথাবার্তা বলে গজিনা দাসপুর গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। প্রায় আধ ঘন্টার পথ। গ্রামের ভেতর দিয়ে এঁকে বেঁকে চলেছে সরু রাস্তা। আমি একটা ভ্যান রিক্সা ধরে গ্রামে এসে নামলাম। বকুলের বাড়ির ঠিকানা খুঁজে বের করলাম। বাড়ির সামনেই দেখা হলো তার বৃদ্ধ বাপের সাথে। গলায় ভেজা গামছা চাপিয়ে সে সবে পুকুর থেকে স্নান করে ফিরছিল। আমি তাকে নমস্কার জানিয়ে বকুলের ব্যাপারটা বলতেই তিনি কান্নায় ভেঙে পড়লেন। বললেন, ছেলেটা আমার কাঁচা বয়সে কিভাবে চলে গেল, ওর কথা ভাবলে বুকের খা খা করে ওঠে আমার। ওর মা তো বারে বারে ফিট হয়ে যাচ্ছে। ওর দিদির বাড়ি পাঠিয়ে দিয়েছি আমি মন্ডলাইতে। এখানে থাকলেই তো খালি মনে পড়বে, কিভাবে থাকবে। আপনি তো জানেন কাকা, পুলিশ বকুলের মৃত্যুর তদন্ত করছে। আমি পুলিশেরই লোক, খোঁজ খবর নিতে এসেছি। কারোর সাথে ঝগড়া ছিল বকুলের? না, একদম নয়। তবে এইসব কি আর তদন্ত করে সুবিধে করতে পারবেন? খারাপ হাওয়াকে জাগ্রত করে তুলছিল আমার ছেলে, আমি বুঝতে পারিনি। জানলে কি আর আগুনে হাত দিতে দিতাম আমি? আমার ছেলেটা কি আর কিছু করতে পারত? খারাপ হাওয়া মানে? আপনি জানেন আপনার ছেলেকে কে খুন করেছে? জানি বাবা, সব জানি। ওসব অপদেবতার কাণ্ড। তুমি এখানে ঠাঁই পাবে না বাবা, বাড়ি ফিরে যাও।
যার যা কর্মফল সে পেয়েছে, তুমি বাড়ি ফিরে যাও বাবা। আপনি কি সব বলছেন? কিছুই বুঝতে পারছি না আমি, একটু বুঝিয়ে বলবেন? ওসব তো বলা নিষেধ বাবা, এই ব্যাপারে মুখ খুলতে পারবো না, কিছুতেই না। বেশ, মৃতদেহ যেখানে পাওয়া যায় সেই জায়গাটা কি একবার দেখা যায়? ওটা তালা চাবি মারা আছে, চাবি আছে ওর মায়ের কাছে। তাছাড়া এখন নারায়ণ পুজো না করে খোলা যাবে না। কেন? ওই তো বললাম, কিছুতেই বলা যাবে না। খারাপ হাওয়া, এ মানেটা কি? প্রেত? তুমি জেনে কি করবা বাবা? ওদের ধরতে যাবা, আদালতে তুলবা, সাজা দেবা কারে? আপনার ছেলের মাকে ফোন করুন, সে নিশ্চয়ই চাবি কোথাও রেখে গেছে। ঘরটা খোলবার ব্যবস্থা করুন, আমি গ্রামটা ঘুরে আসছি। বৃদ্ধর কাছে তাড়ানো নিরর্থক। আমাকে তদন্ত শেষ করে দিনের আলো শেষ হওয়ার আগেই পান্ডুয়া ফিরতে হবে, কারণ এটা গ্রাম, হোটেল নেই। আমাকে এখানে কে থাকতে দেবে? খাবো কি? আমি গ্রামের মধ্যে ঢুকে গেলাম। পরপর বেশ কিছু পাকা আর অল্প কিছু কাঁচা বাড়ি। গোয়ালে গরু হাম্বা হাম্বা করছে, গাছের তলায় ছাগল ব্যা ব্যা করছে, উঠোনে দেশি মুরগি দৌড়ে যেতে দেখলাম। মেঠো রাস্তায় এক প্রান্তে একটা স্নিগ্ধ ঝিল দেখে চোখ জুড়িয়ে গেল আমার। আর তার পাশ দিয়ে সে কি কোমল হাওয়া! তাল গাছের পাতাগুলো শিনশিন শব্দ করছে সেই হাওয়ায়। গ্রামের একটু ভেতরে এগিয়ে যেতে একটা দুর্গা মন্দির, একটা অঙ্গনওয়াড়ি স্কুল আর একটা ক্লাব নজরে এলো। খাবারের সন্ধানে শিকারি কুকুরের মতো ক্লাবটির ভেতরে ঢুকে গেলাম আমি। দুটো বছর কুড়ির ছেলে, একজন একটা লুঙ্গি, অন্যজন বারমুডা পরে ক্যারাম খেলছিল। আমাকে দেখে ওদের খেলা বন্ধ হয়ে গেল। থানা থেকে আসছি। বকুল যে মারা গেল তাকে তোমরা চিনতে তো? লুঙ্গি পরা ছেলেটা একটু আমতা আমতা করে উত্তর দিল, হ্যাঁ কাকু, চিনতাম। ওর ঘনিষ্ঠ বন্ধুর মধ্যে কে কে ছিল? সত্যি কথা বলবে, গোপন করার চেষ্টা করবে না। এটা কিন্তু খুনের কেস। ওদের তো 4 জনের গ্রুপ ছিল, বকুল, গিরিশ, জগা আর পটল। ওদের ডেকে নিয়ে এসো এখানে, বলবে থানার লোক। অসুবিধে নেই, আমি না হয় কিছুক্ষণ এই ক্লাব ঘরেই বসছি। এসি আছে নাকি? না কাকু। যাও ডেকে নিয়ে এসো। দাঁড়িয়ে দেখছো কি? পুলিশ বোঝো? পুলিশ? কাকু, আপনি কি লোকাল থানা থেকে এসেছেন? সিআইডি। যাও, খালি ফ্যাঁচ ফ্যাঁচ, যাও। লুঙ্গি অবতার বেরিয়ে গেল ওর সঙ্গীকে সঙ্গে নিয়ে। কিছুক্ষণ পর দেখি সাথে 2 জন ছেলেকে নিয়ে ফিরছে, সব একই বয়সের, 19-20। কাকু, এ হলো গিরিশ আর জগা, পটল নেই। আমার নির্দেশ পেয়ে ওরা ক্লাব ঘরের মধ্যে একটা কাঠের বেঞ্চে বসে পড়ল। আমি ওদের সামনে একটা প্লাস্টিকের চেয়ার নিয়ে বসলাম। তারপর কর্তৃত্বের সাথে একটা বিড়ি ধরিয়ে টানতে লাগলাম। একটু পরে জিজ্ঞেস করলাম, বকুল খুন হলো, সে ছিল গ্রামের বাইরে ভাড়ার ঘরে। আচ্ছা, ওকে তোমরা কে কখন শেষ দেখেছিলে? তুমি বলো। জগা, তাই তো? হ্যাঁ 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 স্যার, শেষ দেখছিলাম আগের দিন রাতে। আমরা সবাই ছিলাম স্যার ওই ঘরে। তাই নাকি? শোনো, কে কখন চলে এসেছে ওই ঘর থেকে, কি উদ্দেশ্যে তোমরা ওইখানে গেছিলে, কি হয়েছিল সেই রাতে, এইগুলো সব পুরোটা খুলে বলো। প্ল্যান সেট হয়েছিল স্যার, বকুল ওটা করছিল। সেই প্ল্যান সেট অবশ্য ভেস্তে যায়, অনেকে অনেক রকম ভুতুরে রসিকতা করার চেষ্টা করে। আমি রেগে মেগে উঠে পড়ি। রাত্রি 9টা নাগাদ ওখান থেকে বেরিয়ে পড়ি স্যার। সবার শেষে বেরিয়েছিল গিরিশ। গিরিশ পাশেই বসেছিল। সে প্রতিবাদ করে বলল, আমি তো পরপরই চলে আসছিলাম, একলা ছিলাম। বকুল ভয় দেখানোর চেষ্টা করছিল, আমার একটু ভয় ভয় করছিল ওর কাজকর্ম দেখে, তাই আমি ওর পরপর বেরিয়ে যাই। বকুল তো তারপরে ঘরে একাই ছিল। ভয় দেখাচ্ছিল? কীরকম ভয়? ভয় দেখাচ্ছিল মানে খাটের তলা থেকে ছাগল ডাকার আওয়াজ আসছিল। আমি ভাবলাম খাসি কিনে কেউ বেঁধে রেখে গেছে খাটের তলায়, কেটে খাবে বলে। কারণ ওদের বাড়িতে তো কোনো পোষা ছাগল নেই। আমি গলা বাড়িয়ে খাটের তলায় দেখতে গেলাম, কিন্তু কিচ্ছু দেখতে পেলাম না। গাদা গাদা পেঁয়াজ রসুন সব ছড়িয়ে রাখা।
বুঝলাম বকুলই আওয়াজটা করেছে। আমি কিন্তু শুনেছিলাম ওই একরকম গলা স্বর বের করা যায় না, ওকে বলে ভেন্ট্রিলোকুইজম। হ্যাঁ, ভেন্ট্রিলোকুইজম। আমি ভেবেছিলাম ওই জিনিস। এবার রাত হয়েছিল, আমি একা, সবে তখন প্ল্যানচেট করে উঠছি আমরা, তাই ভয় পেয়ে গেলাম। মনে হলো ঘরের মধ্যে কেউ আছে, দেখছে আমাদেরকে। আমি তাই চট করে বেরিয়ে এলাম ঘর থেকে। ঘরটা এমনি একটা ফাঁকা জায়গায়, গ্রামের একটা বাড়ি ওখান থেকে দেখা যায় না, কারেন্ট নেই ওর খামার ঘরে। আরে হ্যারিকেনের আলো জ্বলছিল তো, আমি তো পকেটে টর্চ নিয়ে গেছিলাম, টর্চ জ্বালিয়ে ওখান থেকে পালিয়ে যাই। ওই ঘরের মধ্যে কিছু ছিল না বলছো? বকুলের মধ্যে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছো কি তোমরা? আরে সেটা তো কয়েক মাস ধরেই করছি। বকুল একটা কেমন কেমন হয়ে যাচ্ছে। কেমন? নিষ্ঠুর টাইপের ছেলে স্যার। সেই বছর পাঁচেক আগে নরম মনের ভাবুক ছেলেটা যেন আর ছিল না। কলেজে ভর্তি হওয়ার জন্যে হয়তো সেখানে কত রকম ছেলেপুলের সাথে মিশছে, রকসটা বদমেজাজি, কেমন একটা রুক্ষ স্বভাবের ছেলে হয়ে যাচ্ছিল। আমি একদিন ওকে হাটে দেখলাম জানেন স্যার, তন্ময় হয়ে কি যেন দেখছেও। কাছে কি দেখলাম একটা কষাই ছাগল কাটছিল, আর ও সেই দৃশ্য তাড়িয়ে তাড়িয়ে দেখছে স্যার। আমি জিজ্ঞেস করলাম, কি দেখছিস রে? যারা ছাগল কাটে তাদের কি মজা হয় বল? কি বলছিস ভুলভাল কথা? তোর কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? আরে ধুর ব্যাং, দেখ 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 ছাগলটার গলাটা কাটার পরে কি দারুণ ছটফট করছে দেখ। ইস, পাটা ছুটছে দেখ, হাতটা ছুটছে দেখ দেখ দেখ। একে একে কি বলে জানিস? একে বলে ডান্সিং কোট। শালা বলেই আমি ওখান থেকে সরে আসি স্যার। ওই দৃশ্য আমার আর সহ্য হচ্ছিল না, গা গুলোচ্ছিল। এই 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 আমিও না একটা অদ্ভুত দৃশ্য দেখেছিলাম একদিন। পরিচিত এক কাকার কাছে শুনলাম সেদিন নাকি বকুল হাটে গেছে। এবার আমার একজন ব্রিজের পার্টনার লাগতো, ওকে খুঁজতে খুঁজতে আমিও গেলাম হাটে। দেখি ও একটা কসাইখানার সামনে দাঁড়িয়ে আছে। একটা দৃশ্য দেখে আমার রীতিমতো আতঙ্ক হলো। দেখি বকুল ঝুঁকে পড়ে ওর পায়ের হাঁটু দিয়ে কি একটা হাত পা বাঁধা ছাগলের মুখটা চেপে ধরেছে, তারপর কুচ করে ওর গলায় চাকুটা চালিয়ে দিল। ওরে অপটু হাতে ছাগলটার হালকা ক্ষত হলো, ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো, কিন্তু গলাটা কাটা পড়লো না ঠিকঠাক। আর ছাগলটা মারণ আত্মনাদ করে উঠল। বকুল কি করছিস? বল বকুল, চলে আয়। পালা পালা এখান থেকে, এখন আমি অপারেশন করছি, ডিস্টার্ব করিস না, পালা এখান থেকে। এই তুই যাবি না তো? তুই কি কসাই হবি নাকি রে? এই শালা, তোর আপত্তি আছে নাকি? হ্যাঁ, তোর বাপের ছাগল এটা? ওর উত্তরের ধরন দেখেই বুঝেছি না না না, এখানে থাকা ঠিক হবে না। আমি কোনো আশা না দেখে ফিরে এলাম। সেই দিন রাতে আমরা 4 বন্ধু একসাথে বইলাম জানেন। ও সকালের কথা বেশ রসিয়ে রসিয়ে বললো জানেন স্যার। সবশেষে বলল, মার্ডার আঙ্কেলকে বলে দিয়েছি মাঝে মাঝে এসে একটু ফ্রিতে অপারেশন করে দিয়ে যাবো কাকা। এসব করে কি পাস রে তুই? থ্রিল থ্রিল, এসবে থ্রিল আছে। ছি, কসাইরা পেটের জন্য, জীবিকার জন্য ছাগল কাটে রে গাধা, পৈশাচিক আনন্দের জন্য নয়। বকুল আমি বলে দিচ্ছি, তুই কিন্তু পিশাচ হয়ে যাচ্ছিস, নর পিশাচ। আরে ওটাই তো হব, ওটাই তো হতে চাই। দুনিয়ার প্যান প্যানে লোকগুলোর কি ভ্যালু আছে? হ্যাঁ, এই দেখ, এই দেখ বলেই ওর পকেট থেকে একটা কালো লম্বাটি কিছু বার করলো জানেন। একটা সাদা হাড়ের মতো জিনিস, তলায় কালো প্যাডের মতো গোলাকৃতি কিছু একটা। কি রে এটা? বল দেখি রাম ছাগল, এটা কি? হ্যাঁ, বুঝতে পারছি না, বল না। ছাগলের খুর রে গাধা, ছাগলের খুর। কিছুই চেনো না? এটা হলো আমার প্রথম অপারেশনের মেমেন্টো। ছি, তুই আস্ত নরপশু একটা। ওই ঘটনার পর আমি উঠে পড়েছিলাম, তার 3-4 দিন পরেই তো ও মরল। কিন্তু ওকে মারলো কে? আমার অনুমান প্ল্যানচেট করে যাদের ডাকা হয়েছিল তাদের কেউ, শয়তান। বেশ, তাই না হয় মেনে নিচ্ছি। কাদের ডেকেছিলে তোমরা? আমরা তো অনেক দিন আগে থেকেই প্ল্যানচেটের চেষ্টা করছি, কিছুই কাজ দেয় না।
ব্যাপারটা বোরিং হয়ে যাওয়ায় কেউ কেউ নিজেই আওয়াজ বের করতো, বাকিদের ভয় দেখাতো। সেসব আমরা সব বুঝতে পারতাম, কিন্তু বিশ্বাস করুন কিন্তু ওই দিন তেমনটা হয়নি। প্রথমে দু একজন ইয়ার্কি করছিল বটে, কিন্তু আমার না ব্যাপারটা ঠিক সুবিধের মনে হয়নি। সেদিন কেউ ভয় ভয় করছিল, ঘরের মধ্যে যেন কেউ ঢুকে পড়েছে। আমি না অনুভব করতে পারছিলাম। তো সেদিন অন্যরকম হওয়ার কারণ কি? তন্ত্রের বই স্যার, বইটা ও ওদের এই বাড়ি থেকে চুরি করেছিল। ওর দাদামশাই ছিলেন বড় মাপের তন্ত্র সাধক, অনেক সিদ্ধি ছিল নাকি ওনার। বকুল ওই বইটা থেকে পড়ে শোনাচ্ছিল। আমাদের প্রথমে কিছু হয়নি, হঠাৎ পটল বলল ওর নাকি বমি বমি পাচ্ছে, বাড়ি যাবে। তারপর চলে গেল জগা, আর সব শেষে তো আমি বেরোলাম। অর্থাৎ প্ল্যানচেট হলো, কিন্তু তোমরা অশরীরী কাউকে দেখতে পাওনি, তাই তো? হ্যাঁ, কিন্তু ভয় লাগছিল। মনে হচ্ছিল ঘরটা হঠাৎ যেন দূষিত হাওয়ায় ভরে গেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তারপর আবার বকুল এনেছিল পচা মাছ, চারিদিকে একটা প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়েছিল। বুঝেছি, তার মানে ওই পচা মাছের গন্ধে পটলের প্রথমে বমি পায়, তোমাদেরও অস্বস্তি হয়। জগা রাগ করে উঠে পড়ে, কারণ তার মনে হচ্ছিল কেউ রসিকতা করছে ওর সাথে। আর তোমার শ্বাসকষ্ট হয় ওই বাসি মাছের গন্ধে। কি ঠিক তো? হ্যাঁ ঠিক কাকু। আচ্ছা জগা, তুমি এবার বলো, তোমার সাথে কে কিরকম রসিকতা করছিল? স্যার, আমরা টেবিলের সার কোনায় 4 জন বসছিলাম। আমি একটা বেডে তুলে বসেছিলাম, পেছনে ঘুটঘুটি অন্ধকার, টেবিলে একটাই হ্যারিকেন জ্বলছিল। আমার পেছনে অনেক আলু মেজের ওপর ফেলে রাখা, কিন্তু মাথা ঘোরালে কিছুটি দেখা যায় না স্যার অন্ধকারে। আমি হাত বাড়িয়ে টেবিলে বসেছিলাম, বকুল মন্ত্র আরও আসছিল। হঠাৎ আমার কানটা কি একটা সেটে দিল, আমি লাফিয়ে উঠে পড়লাম। বকুল বলল, আরে কি হলো, কি উঠে পড়লি কেন? হ্যারিকেনটা আমি একরকম ছিনিয়ে নিয়ে আমার পেছনটা একবার ঘুরিয়ে দেখে নিলাম। মিহি আলোয় পেছনের টিনের দেওয়ালটা স্যার আর কিছু দেখলাম না। ওপাশে একটা বন্ধ জানলা, কয়েকটা পেঁয়াজ বোঝাই বস্তা, মেঝেতে আলু, স্যার আর কিছু নজরে এলো না। হ্যারিকেনটা টেবিলে রাখতে রাখতে বললাম কান সেটে দেওয়ার কথাটা। আমার কথা শুনে বকুল হো করে হেসে উঠল। ভূতে একাই তোর গলা চাটবে? কেন, আমাদের গাল গলা কি ওর পছন্দ হয়নি? দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু ওয়েট কর। সত্যি সত্যি ভূত দেখতে পাবি, রসিকলালের ভূত। স্যার, রসিকলাল একজন জেলে, বাড়িতে অশান্তির জন্যই ওই গ্রামের আম গাছটা আছে না দূরে, ওইখানে ফাঁসি গেছিল। বকুলের কোত্থেকে একটা ছবি জোগাড় করে আনে। আমরা ওই রসিকলালকেই প্ল্যান সেট করে ডাকার চেষ্টা করছিলাম। বকুল ফের ওর বইটা থেকে পড়তে শুরু করলো। ভাষাটা বাংলায়, কিন্তু এইখানকার মতো, এই পাড়া গায়ের মতো। মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিলাম না। 2টা শব্দ মনে আছে, হিং আর ফট। টেবিলের ওপর কয়েকটা ছোট পাত্রে তিল, কাঁচা দুধ, পচা মাছ, বাংলা মদ আর সর্ষে এনে রেখেছিল বকুল। একটা শখ কেটেছিল খড়ি দিয়ে, তারপর মন্ত্র পড়ছিল আর তিল শুনে শুনে দিচ্ছিল মাছটার ওপরে। হঠাৎ আমি ফের চমকে উঠলাম, আমার কান কে ফের সেটে দিল। আমি উঠে দাঁড়ালাম। কি আর কি হচ্ছে বলতো এটা বকুল? কি করছিস তুই? এটা তোর কোনো ফোন দি, তাই তো? কি পাগলামি করছিস কি? বস। এর মধ্যেই বমি পাচ্ছে বলে পটল আর অপেক্ষা করলো না, দরজা খুলে বেরিয়ে গেল। বকুল চিৎকার করে দরজার কাছে ছুটে গেল, কিন্তু ততক্ষণে পটল দৌড়ে পালিয়ে গেছে। আমিও টুলটা সেরিয়ে উঠে পড়লাম। তুই ঘরে কাকে লুকিয়ে রেখেছিস বলতো? সেই অন্ধকারে পেছন থেকে এই কাণ্ড করছে, বুঝে গেছি। আমি চললাম, আমি এখানে থাকবো না। ধুর। আরে দাঁড়া, সবাই চলে গেলে হবে কি করে ভাই? এই শালা, একদম ইয়ার্কি মারবি না আমার সাথে। তারপর আমি ওখান থেকে চলে আসি স্যার। ওই ঘরেই তাহলে যত গন্ডগোল, তাই তো? হতে পারে কাকা, তখন বুঝতে পারিনি, এখন মনে হচ্ছে সেটাই। ওর প্ল্যানচেট কাজ করে গেছিল, আমরাই টের পাইনি বোধহয়। ঠিক আছে, আমি আজ রাতটা তাহলে গ্রামেই কাটাবো। এই রহস্য উদ্ধার তো করতে হবে। কাল যদি দরকার পড়ে দেখা করে যাব একবার, কেমন? বলেই আমি হাঁটা দিলাম বকুলের বাড়ির উদ্দেশ্যে। 2 ঘন্টা পার করে দিয়েছি।
বকুলের বাড়ি ফিরে আমি দেখলাম বকুলের বাবা উঠোনে একটা বাঁশ নিয়ে কি করছে। ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি কাকা, পেলেন নাকি ঘরের চাবিটা? তিনি আমার দিকে হাঁ করে তাকিয়ে রইলেন। কাঁধের গামছা দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বললেন, ওই ঘরে ঢুকে কি করবেন? কিছু প্রশ্ন আছে, তার উত্তর আমি পাচ্ছি না। ওই ঘরে একবার ঢুকবো, ভাবছি রাতটা ওখানে কাটিয়ে দেবো। রাতের জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থা করুন তো। এত দূর থেকে এসেছি, অতিথিকে অভুক্ত রাখবেন, এটা কেমন কথা? লোকটা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। সে মনে হয় আমার মতো এমন নির্লজ্জ বেহায়া লোক দেখেনি। মনে হলো সে আমার পুলিশ পরিচয়ে ইতিমধ্যেই সন্দিহান হয়ে পড়েছে, কিন্তু কিছু বলতেও পারছে না, সাহসে কুলোচ্ছে না হয়তো। বাসি পান্তা রয়েছে শুধু রাতের জন্যে, সেসব খেতে পারবেন? দৌড়াবে। কিন্তু রাতে তো ওই ঘরে থাকা যাবে না, যদি বা আপনার কোনো বিপদ সিপদ হয়। আরে আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমার এক চেনা লোক আছে, তার নাম গগন বৈরাগী। সে আমাকে একটা তাবিজ দিয়েছে। আমার ওপর ভূত প্রেতের প্রভাব কম, তার উপর আবার বৃষ রাশি। বলেই আমি জামার ভেতর থেকে তাবিজটা বের করে দেখালাম। ও যতই তাবিজ জানেন, ওসব জোলো হয়ে যাবে শক্তিশালী প্রেতের সামনে। সেটাই তো পরীক্ষা করব কাকা, গগন বৈরাগীর তন্ত্রের জোর কত, আর সেই রাতে বকুলের সাথে ঠিক কি হয়েছিল সেটাও পরীক্ষা করব। আপনি কি অন্য কিছু সন্দেহ করতেছেন নাকি? তা কিছুটা করছি না বললে ভুল বলা হবে। কিরম? আমার ধারণা বকুল সেই রাতে বন্ধুদের ভয় পাওয়ানোর জন্য কাউকে আগে থেকেই লুকিয়ে রেখেছিল। ওরা ভয় পাবে, তাতে মজা পাওয়াই ছিল ওর উদ্দেশ্য। বাকি 3 বন্ধু চলে যাওয়ার পর সেই লোকটির সাথে বসেও মদও খায়। ওদের মধ্যে কিছু নিয়ে ঝামেলা হয়, ও বকুলের মাথায় ভারী কিছু দিয়ে একটা আঘাত করে, তাতেই বকুলের মৃত্যু হয়। আচ্ছা আমায় একটা কথা বলুন তো, ওই ঘরে কি কোনো মই ছিল? মই? হ্যাঁ ছিল একখান। ওই ঘরের ওপর একখান কুমড়ো গাছ ছিল, সেইটা পারতে ওই মইটা ব্যবহার করা হতো। এছাড়াও পেছনের ভিটেতে আম, লিচু এইসব গাছ ফাছ ছিল, মইটা কাজে লাগতো ওইসব গাছে উঠতে গেলে। বেশ, ওই মইটা নেয় এত তাই সে ফ্যানটা খুলে বকুলের পাশে নামিয়ে রাখে, যাতে ফ্যান ভেঙে মাথায় পড়েই তার মৃত্যু হয়েছে সেটা বোঝানো যায়। কিন্তু দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল, সেটা কিভাবে সম্ভব? তাছাড়া আমার বকুলরে কেডায় মারবে? ও যে মদ খেয়েছিল সেটা জানলেন কি করে? পোস্টমর্টেম রিপোর্ট থেকে। ওর বন্ধুরা কেউ মদ খাওয়ার কথা বলেনি, অথচ সে প্ল্যান চেট করার জন্য দেশি বাংলা মদ এনেছিল। বাকিটা কি করলো? নিশ্চয়ই খেয়েছিল ওটা। এই প্রশ্নের উত্তরগুলোর জন্যই তো ওই ঘরে একটা রাত কাটানো দরকার। বকুলের বাবা এরপর চাবি নিয়ে এলেন, আমাকে নিয়ে গেলেন গ্রামের একদম শেষ প্রান্তে একটা ফাঁকা মাঠের ধারে একটা খামার ঘরের কাছে। ঘরটার সামনে সামান্য চাষ হয়েছে, দেখে মনে হলো পটল গাছ। আশেপাশে কোনো ঘর বাড়ি নেই। এখান থেকে সজোরে চিৎকার করলে গজিনা গ্রাম থেকে কিচ্ছু শোনা যাবে না। ঘরটার সামনে একটি ও পিছনে একটি জানলা। ঘরটির পিছনে একটু ফাঁকা জমি, সেখানে বড় বড় জঙ্গলের ঝোপ, তার একটু পিছনেই আম আর লিচুর ঘন বন। এই আম বন আপনাদের? হ্যাঁ হ্যাঁ, 2 বিঘা জমি রয়েছে, আম গাছ লিজে দেওয়া আছে। চুরি চামারি হয় তার জন্য এই ঘরটা করা। বকুল রাতে এইখানেই থাকতো, আর মাঝে মাঝে ওর অকর্মণ্য ওই ড্যাকড়া বন্ধুগুলো আসতো ওর সাথে দেখা করতে। অনেক রাত পর্যন্ত ওরা তাস খেলতো। এবার ঘরের ভেতরের দিকে দৃষ্টি গেল আমার। একটা বড় ঘর, মাঝে একটা টিনের পার্টিশন দেওয়া, পাশে একটা ছোট ঘর, ছোট ঘরে একটা চৌকি পাতা। বকুল সেখানেই ঘুমাতো। এই বড় ঘরে শস্য, আলু, পেঁয়াজ ডাঙাই করে রাখা। এটা কি ফসল রাখার ঘর? হ্যাঁ, রসুন, পেঁয়াজ, তিল এইসব রাখা হয়। বেশ কয়েকটা বস্তা ঘরের একপাশে ডাঁই করে রাখা আছে। একটা ছোট পাহাড়ের মতো লাগছে যেন। সেই দিকে আঙুল দিয়ে ইশারা করতে বকুলের বাবা বলল, রসুন। এই বড় ঘরে একটা টেবিল ও 4টে চেয়ার পাতা ছিল। সেটা দেখেই আমার জগার কথা মনে পড়ল, প্ল্যানচেট। আচ্ছা, ঘরটা কি পরিষ্কার করেছেন? টেবিলটা চকচকে লাগছে।
হ্যাঁ, সেই সব না করলে কি আর ঢুকতে পারতেন? বিভৎস হয়ে পড়েছিল বকুলের দেহখান। ঘরের মধ্যে বাসি গন্ধ, পচা মাছ, গরময় তিল, সর্ষে সব ছড়িয়ে, আর ছোপ ছোপ রক্তের দাগ, প্রচুর দাগ। মেঝে ভর্তি হয়ে গেছিল সেই সব দাগে। কিরকম দাগ? পায়ের ছাপের দাগ, বুঝলেন তো। ছোট কোনো প্রাণী, খুব ছোট্ট বাছুর বা সেরম কিছু, সেটা যেন সারা ঘরময় ঘুরে বেড়াইছে। আমি ঘরটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এদিকে সন্ধ্যা হয়ে আসছিল, সূর্য ডুববে ডুববে করছিল পিছন দিকের আম লিচু বনের দিকে। জায়গাটা কত নির্জন সেটা বকুলের বাবা থাকতে থাকতেই আমি টের পেলাম। আম বনের দিক থেকে কয়েকটা পাখি ডেকে উঠল, ভারী কর্কশ সেই ডাক। একা থাকলে বেশ গা ছমছম করার কথা। পাশের ছোট্ট ঘরের চৌকিতে বসে কাঁধের শান্তিনিকেতনী ব্যাগ আর মাথার মিস্টার ইন্ডিয়া টুপি আমি খুলে রাখলাম। পাশেই একটা টেবিলে বকুলের ব্যবহার করা জিনিসপত্র দেখা যাচ্ছিল। একটা টেপ রেকর্ডার, একটা পারফিউমের শিশি, একটা বিড়ির প্যাকেট, নিচে একটা হ্যারিকেন। একটা হাত পাখা দেখতে পেয়েই সেটা তুলে নিয়ে হাওয়া খেতে লাগলাম। জিজ্ঞেস করলাম, এই ঘরে কারেন্ট নেই? না, ওয়ারিং করেই রেখেছিলাম তো, লাইনটা কাটা আছে, অনেক বিল হয়ে যাচ্ছে তাই। ঠিক আছে, তাহলে আর কি, আসুন আপনি। কাল সকালে গিয়ে আমি দেখা করছি। আশা করি কাল আমার কাজ শেষ করে পান্ডুয়া ফিরতে পারবো। আমি কারোরে দিয়ে এক বোতল জল আর রাতের খাবারটা পাঠাচ্ছি। বলেই তিনি চলে গেলেন। বকুলের বাবার আতিথেও তাই ত্রুটি নেই। এত বড় বিপর্যয়ের পরেও উনি অতিথির সুবিধে অসুবিধের কথা মাথায় রেখেছেন ভেবে আমি চমৎকৃত হলাম। হ্যারিকেনটা ধরাতেই হলো এর মধ্যে, কারণ খুটখুটে অন্ধকার নেমে আসছে। এ হলো পাড়া গাঁয়ের একদম প্রত্যন্ত অঞ্চল। বাড়িটার সামনের দিকে বিরাট ধান ক্ষেতের বিস্তীর্ণ ক্ষেত্র দিগন্তে যেন মিলিয়ে গেছে অনেক দূরে। জায়গাটা আমার বিদেশি সিনেমায় দেখা কোনো কোনো আমেরিকার নির্জন ফার্ম হাউসের মতো, তবে এটা বাংলার প্রান্তর। ঘরের বাইরে এসে দাঁড়িয়ে সেই অন্ধকার ধান ক্ষেতের প্রান্তর একটা কালো সমুদ্রের মতো মনে হচ্ছে, যেন একটা শীতল হাওয়া দিচ্ছে। ফসলের মাথাগুলো সেই কালো সাগরের মধ্যে নাড়াচাড়া করছে শিনশিন শব্দ তুলে। আর ঘরের পেছনে ওই আমবনের মধ্যে সেই কর্কশ প্রাণীর ডাক ভেসে আসছে। বেশ একটা গা ছমছমে ভাব লাগছিল। আর একটা অনুভূতি, সেই অনুভূতি, এই অভিজ্ঞতা আমার আগেও হয়েছে। যতবার আমি মনুষ্যতর ইতর জীবদের মুখোমুখি হয়েছি ততবার হয়েছে। হ্যাঁ, ওরাও জীব, অন্তত গগন বৈরাগী তাই বলে। তন্ত্র সাধক গগনের এই ইতর জীবদের নিয়েই তো কারবার। ওদের ঠিক মতো ডাকলে ওরা আসে, বলে গগন। কিন্তু সমস্যা হলো মানুষের মতো ওদের দয়া মায়া কম। ওরা আসে সাংঘাতিক জিজ্ঞাসা হিংসা নিয়ে। যিনি ডাকছেন তাকে খুব সাবধানী হতে হয়, নইলে তাকেই ছিন্ন ভিন্ন করে দিয়ে যেতে পারে এইসব ইতর জীব। গন্ধটা এক মুহূর্তের জন্য আমি পেলাম। আমার পরিচিত এই গন্ধ, পচা গা ঘিনঘিনে একটা গন্ধ। গন্ধটা এক মুহূর্ত নাকে এলো, আবার যেন পিছিয়ে চলে গেল। বেশ বুঝতে পারলাম যে উত্তরে হাওয়া খেলছে, তাতেই ভেসে আসছে ওর দেহের গন্ধ। ঘরের ভেতরে ঢুকে গেলাম। হ্যারিকেন টেবিলের উপর তুলে চৌকির উপর বসলাম পা তুলে। একটা বিড়ি ধরালাম, অপেক্ষা করতে লাগলাম। নাক দিয়ে টানতে লাগলাম গভীর শ্বাস, চোখ বন্ধ করে। সে কত দূর আছে যদি বোঝা যায়। গগন বৈরাগীর কাছে বসলেই এই গন্ধ পাওয়া যায়। ওকে ঘিরে আছে ওরা, যদিও কিছুই দেখা যায় না। গন্ধটা চলে গেল। আচ্ছা, ইতর প্রাণীটা কি আমাকে দেখেই চলে গেল, না এটা আমার মনের ভুল? হয়তো কাছে পিঠে কেউ কোনো মরা পশুর লাশ ফেলে দিয়েছে, তারই গন্ধ ভেসে আসছিল। বিড়ি খেতে খেতে নজর গেল টেপ রেকর্ডারটার দিকে। নিচে একটা ছোট্ট ব্যাটারি, সাথে ক্লিপ। সংযোগটা সম্পূর্ণ করতেই টেপের লাল আলো জ্বলে উঠল। টেপটা অন করাই ছিল, কিন্তু ক্যাসেট শেষ হয়ে গেছে। বাহ, গান শোনা যাবে, দারুণ তো। ক্যাসেটটা রিওয়াইন্ড করে চালু করলাম আমি। একটু পরেই যেটা শোনা গেল সেটা কয়েকটা ছেলের গলার আওয়াজ। আশাহত হলাম,
কি আর করা যাবে, এই আওয়াজগুলোই শুনি, সময়টা কাটবে। টেপ রেকর্ডারটা ফুল ভলিউমে চালিয়ে দিলাম। হ্যালো, আমি বকুল। বকুল ফুলের সুন্দর গন্ধ হয়। কেন যে আমার এই নামটা রাখা হলো আমি সত্যি জানি না। আমার কোনো গার্লফ্রেন্ড নেই, কলেজে অনেকের আছে, কিন্তু আমার কেন নেই? একটা মেয়েকে ভালোবাসতাম, সে শালা পাত্তাই দিল না, অন্য একটা ছেলের সাথে ঘুরে বেড়ায়। কিন্তু মেয়েদের মন পেতে গেলে অনেক অনেক ইন্দ্রজাল লাগে, বশীকরণ শিখতে হয়, একটা জিন ধরতে হয়, তারপর তাকে পুষে ফেলে ছেড়ে দিতে হয় প্রেমিকার পিছু পিছু। ব্যাস, কাজ হাসিল। আমরা আজকে সেই জিনকেই ধরবো। তাই আমার সাথে আছে পটল, জগা আর গিরিশ। ওরা কথাটা তো খুব একটা বলে না, চুপচাপই থাকে। আমাদের অ্যাডভেঞ্চার এই রেকর্ডারে রেকর্ড করব, তাই তো নতুন ব্যাটারি কিনেছি। এখন রাখছি, আবার প্রোগ্রাম শুরু হলে তোমাদের শোনাবো। তোমাদের অতিথির নাম রসিকলাল। জেলে তো হাতে করে মাছ টাছ নিয়ে আসতে পারে, তা আমাদের খাওয়াবে। টেপটা নিশ্চুপ হয়ে গেল, বোঝা যাচ্ছে মাঝে কিছুক্ষণ রেকর্ড হয়নি। তারপর আবার সে বেজে উঠল। বকুল, এই বকুল, তোর 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 প্ল্যানটা থামা না ভাই। আমি ছাগলের ডাক শুনতে পাচ্ছি। রসিকলাল ছাগলের গলায় আওয়াজ করছে। এ বকুল, হাসি রাখ, আমার ভয় করছে। পটলার জগৎ তো পালিয়েছে। এ ভাই, ও আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমি বাড়ি যাব। আমি কিন্তু পালাবো। মেরে সালা, তোমার মুখ ভেঙে দেবো এবার। তুই বললি না পিঙ্কিকে পটাবি, সালা এইভাবে পটাবি? কোথায় পালাচ্ছিস এখন? এই শোন, আমি কিন্তু সত্যি ছাগলের ডাক শুনতে পাচ্ছি রে। ওরে ওরে, এমন ডাক আমি কখনো শুনিনি, যেন 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 প্রচন্ড রেগে আছে। ও ভাই, আমার আর ভালো লাগছে না রে। ফাজলামো করছিস? হ্যাঁ, ফাজলামো। তুই শুনতে পেলি আর আমি শুনতে পেলাম না। এই বকুল, হাসি থামা বলে দিচ্ছি। তুই আমার কথা বুঝতে পারছিস না? তুই কিছু একটা গন্ডগোল করে ফেলেছিস, আমার কিন্তু ভয় ভয় লাগছে। আর একটু মদ খাবি? হ্যাঁ, সালা নেশা হয়ে গেছে তোর, নেশা। তখনই একটা খট করে আওয়াজ হলো, কেউ চেয়ার সরিয়ে উঠে পড়লো যেন। কি হলো রে গিরিশ, উঠে পড়লি কেন রে বাপ? ছাগলটাকে সরা না, সরিয়ে নে, ও ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। খাটের তলায় ঢুকলো। ছাগল ঢুকে পড়েছে? কি বলছিস কি? হ্যাঁ, স্যাট করে একটা আওয়াজ হলো, কেউ কিছুকে আঘাত করলো যেন। সালা আমার গায়ে হাত? হ্যাঁ, তুই চড় মারলি আমাকে? এত সাহস বেড়ে গেছে তোর? হ্যাঁ, এত সাহস বেড়ে গেছে। এরপরেই ধস্তাধস্তির আওয়াজ, কেউ কাকে ঘুষি মারছে যেন। গিরিশের সাথে বকুলের হাতাহাতি হচ্ছে। এই কথাটা গিরিশ বেমালুম চেপে গেছিল। একটু পরেই সেই ধূপধাপ শব্দ বন্ধ হয়ে গেল। দুজনেই হাঁপাচ্ছে, তাদের বড় বড় নিঃশ্বাস নেবার শব্দ আসছে ওই টেপ রেকর্ডার থেকে। তারপর গাঁক গাঁক করে শব্দ করে কেউ যেন ধেয়ে এলো হামাগুড়ি দিয়ে, আর ঝাঁপিয়ে পড়লো অন্যের ওপর। শব্দ পেলাম, বকুল, আমায় কামড়ে দিলি কেন রে? ও বাবারে, রক্ত বেরোচ্ছে। এই, তুই কি পাগল হয়ে গেছিস? ও মাগো। তারপরেই কারো ছুটে বেরিয়ে যাওয়ার আওয়াজ, সাথে দরাম করে দরজা বন্ধ হয়ে যাওয়ার আওয়াজটা ভেসে এলো। যা যা যা, বাড়ি চলে যা, বাড়ি চলে যা। আমাকে খেপিয়ে দিলে কিন্তু আস্ত রাখবো না সালা। চল, মর গিয়া যা। তারপর নিস্তব্ধতা, টেপ সুইচ টিপে বন্ধ করার আওয়াজ। পরের রেকর্ডিং একটু পরেই শুরু হলো। ওম হ্রিং ক্রিং কালিকায় স্বাহা, ওম হ্রিং ক্রিং কালিকায় স্বাহা, ওম হ্রিং ক্রিং কালিকায় স্বাহা। বিড়বিড় করে মন্ত্র পড়ছে বকুল। সেই সাথে ব্যা করে একটা আওয়াজ শোনা গেল, একটা ছাগলের আওয়াজ। ও, এটা সালা কোথা থেকে এলো? পায়ের গোড়ায় ঘুরঘুর করছিস কেন রে? ভাগ না সালা, ভাগ। দরজা খোলা ছিল, ঢুকে পড়েছে। দেবো একটা লাথি? দেবো। তারপরেই ধপ করে একটা আওয়াজ, সাথে সাথেই টেপের শব্দ বন্ধ। বুঝলাম লাথি মারতে গিয়ে মদ্যপ বকুল বেসামাল হয়ে চেয়ার থেকে পড়ে গেছে।
সাথে টেপ রেকর্ডারে হাত লেগে ওটা বন্ধ হয়ে গেছে আর মাটিতে পড়ে গেছে। আমি ভাবলাম টেপটা এতটা পর্যন্তই থাকবে, কিন্তু আমাকে ভুল প্রমাণিত করে বেজে উঠল পরের রেকর্ডিং। পটল, তুই কি দেখছিস বলতো? আরে আমি এখান থেকে বেরিয়ে যাওয়ার পরই শরীর চাঙ্গা হয়ে যায়। ভাবলাম গ্যাস হয়েছিল, এখন ঠিক হয়ে গেছে। তোদের প্রোগ্রাম মিস করে যাব, তাই তো ফেরত এলাম। অবশ্য ফ্রিতে বাংলা পাওয়া যাবে, সেটাও একটা অ্যাট্রাকশন বটে। এখানে এসে তোকে ডাকলাম, সারা শব্দ নেই, সন্দেহ হলো। তারপর দরজায় চোখ দিয়ে দেখে আটকে উঠলাম। দেখি তুই ঘরের মধ্যে চার পায়ে হামাগুড়ি দিচ্ছিস আর আর গা ঘষছিস টেবিলের পায়ের সাথে। তোকে ডাকাডাকি করলাম, তুই অন্ধকারের মধ্যেও হামাগুড়ি দিয়ে কোথায় যেন মিলিয়ে গেলি, আর মুখ দিয়ে গো গো শব্দ করছিলি হিংস্র কুকুরের মতো। তোকে আর দেখতে পেলাম না। হঠাৎ দরজার ফুটোয় আমার চোখের মুখোমুখি ভেসে উঠল একটা সবুজ গোল চোখ। তার চোখে হলুদ আইরিশটা ডিম্বাকৃতি, আড়াআড়ি, যেন ছাগলের চোখ। এত ভয় পেয়ে গেলাম যে ছিটকে পিছিয়ে এলাম 4 হাত দূরে। বুকের ভেতরে ধকধক করে উঠল। ভাবলাম এখান থেকে দৌড়ে পালিয়ে যাই। পিছিয়ে এসে তোর নাম ধরে ডাকলাম 2 বার। তারপরেই দরজা খুলে গেল। দেখি তুই খাড়া হেঁটে বেরিয়ে এসছিস, তবে স্বাভাবিক লাগলো না তোকে। একটা ঘোরের মধ্যে ছিলি যেন। এখন নর্মাল লাগছে বাংলা খেয়ে? ঠিকঠাক লাগছে তো? কিছুটা, তবে তোর গা খুব গরম জানিস, জ্বর এসে থাকতে পারে। প্ল্যানচেটের তুই মাধ্যম হলে অবশ্য জ্বর আসাটা স্বাভাবিক। তবে আমার এক বন্ধু বলে কোথাও পড়েছে, হ্যাঁ, যে কোনো আত্মাকে পরলোক থেকে ডেকে নিয়ে এলে সে ঘুরতে থাকে, তখন তাকে ফেরত পাঠানোই উচিত। সুতরাং তোকে ওই ক্রিয়া কমপ্লিট করতে হবে। তোর ক্রিয়ায় রসিকলাল এসছে না অন্য কিছু এসছে জানি না, তবে সেটা আমাদের ঘিরেই কিন্তু আছে মনে হয়। তো তুই এটা কমপ্লিট কর। আমার দেখার মতো সাহস নেই রে, আমি চললাম। ও কিছু না, সালা একটা ছাগলের বাচ্চা চড়তে চড়তে ঘরে ঢুকে পড়েছিল, একটা মারলাম লাথি, পালিয়েছে। আমি যা কিছু বললাম সেগুলো মিথ্যে? হ্যাঁ, তোর মনে পড়ছে তুই এসব করেছিস? মাল খেয়ে টাল হয়ে গেছিস সালা, তার আগে কি গাঁজা মেরে এসেছিস নাকি? নমুনা তো দেখতেই পাচ্ছি। এই যে বিশ্বাস করলি না তো? আচ্ছা আচ্ছা, আমি চললাম। তোকে কিছু বোঝানো অসম্ভব ব্যাপার। এর পরের নিস্তব্ধতা শুনে বোঝা গেল পটল চলে গেল। আমি ভাবতে লাগলাম, পটল কি সত্যি কথা বলছে? ঘরের মধ্যে হামাগুড়ি দিতে কাকে দেখেছে ও? বকুলকেই নয় তো? বকুল এটা ইচ্ছে করে করছিল কি, নাকি ওর ওপর কোনো কিছু ভর করেছিল? সেটাও বুঝতে পারিনি। পটলের চিৎকারে সেই ঘোর কেটে যায় ওর, সেই জন্যই আগের ঘটনাগুলো মনে করতে পারছিল না। হঠাৎ নড়ে চড়ে বসলাম, টেপটা আবার শুরু হলো। পটল সালা, তুইও চলে গেলি? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বইটা তো এখানেই আছে, আমি আবার শুরু করবো। ওম হ্রিং ক্রিং কালিকায় স্বাহা, ওম হ্রিং ক্রিং কালিকায় স্বাহা, ওম হ্রিং ক্রিং কালিকায় স্বাহা। একটু পরেই বিড়বিড় করে মন্ত্র পড়ার আওয়াজ শোনা গেল। বুঝতে পারলাম একাই ক্রিয়া করতে বসেছে সে। তখনই ঘরের মধ্যে একটি ছাগলের আওয়াজ শোনা গেল। আওয়াজটা আসছে যেন বকুলের পিছন থেকে, কারণ শুনতে পেলাম বকুলের গলা। তোকে আজকে পেলে না সালা কেটে রেখে দেবো। হ্যাঁ, কি গন্ধ রে বাবা, কি মাছি আসছে কোথা থেকে। উফ, দূর সালা, হ্যারিকেনটাও দপদপ করছে কেন? এই সালা, পেছন থেকে কে সালা কান চাচ্ছিস? হ্যাঁ, একটা আওয়াজ আসছে, সে যেন শূন্যে অদৃশ্য কাউকে হাত দিয়ে ঘুষি মেরে সরিয়ে দিতে চায়। শূন্য হাওয়ায় সে হাত ঘুরে আসে। তখনই একটা আওয়াজ হলো টেবিলের ওপর থেকে, কিছু যেন একটা লাফিয়ে উঠলো টেবিলের ওপর। একটা ছাগলের গলার আওয়াজ, টেপে পরিষ্কার শোনা যাচ্ছে সেই শব্দ। সে ভয় পেয়ে উঠে পিছিয়ে গেল, কারণ একটা চেয়ার সরানোর শব্দ পেলাম। তারপরেই পিছনে একটা কিছুর সাথে ধাক্কা খেয়ে ধপাস করে পড়ে গেল, কিন্তু পড়লো যেন একটা ছাগলের উপর। ব্যয় ব্যয় করে ডেকে উঠল ছাগলটা, প্রবল বিরক্তির সেই ডাক। অত্যন্ত রেগে গেছে যেন সে। টেপটা এখানেই বন্ধ হয়ে গেল, রেকর্ডিং শেষ। আবার খাঁ খাঁ নিস্তব্ধতা। অনেক দূর থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। ঘরের 2 দিকের 2টো জানলা খোলা,
অন্ধকারের মধ্যে জ্বলছে একটা টিমটিমে হ্যারিকেন। বাইরে আকাশে এক ফালি চাঁদ ছিল, সেটা মেঘে ঢাকা পড়ে গেল। কিছুক্ষণ পর সেই কালো মেঘ সরে গিয়ে হালকা চাঁদের আলো এসে পড়ল সামনের প্রান্তরের দিকে। সেখানে আবছা আলোয় ভাসা ভাসা ফুটে উঠল ঢেউ খেলানো তৃণভূমি, ক্ষেত। কতক্ষণ সেই ক্ষেতের দিকে তাকিয়েছিলাম জানি না। হঠাৎ সম্বিত ফিরল সেই গন্ধটায়। গন্ধটা ফিরে আসছে, তীব্রতর হচ্ছে, কিন্তু তার উৎস কি? সামনের দিক না পেছনের দিক? মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলাম আমি। হঠাৎ মনে হলো ঘরের সামনে দিয়ে বিদ্যুৎ বেগে একটা ছায়া সরে গেল। প্রবল হয়ে উঠছে এইবার গন্ধটা। সামনের জানলার দিকে নিষ্পলক চেয়ে রইলাম আমি। সে এলে পরিষ্কার দেখা যাবে। ব্যাগটা টেনে নিলাম হাতের কাছে। প্রায় 20 মিনিট কোনো সারা শব্দ নেই। হঠাৎ চমকে উঠলাম একটা শব্দে। ঘরটার পেছনের দিকে টিনের দেওয়ালে কেউ কিছু যেন ঘষছে, খুব ধারালো কিছু। সেই লোকটা কি যে একটু আগে জানলার সামনে অন্ধকারের মধ্যে হুশ করে সরে গেছে? কে? চিৎকার করে আওয়াজ দিলাম, কোনো উত্তর এলো না। একটু পরে আবার সেই শব্দ। একটু গা ছমছম করতে লাগলো আমার। কেউ কি এই বাড়ির চারপাশে ঘুরছে? উঠে দাঁড়ালাম। হাতে হারিকেনটা নিয়ে সামনের দরজা দিয়ে বেরিয়ে এসে শব্দ হওয়া জায়গাটা দেখতে লাগলাম। সব ঠিকই আছে, টিনের গায়ে একটা আঁচড় পর্যন্ত নেই। আচ্ছা, আমি ঠিক শুনলাম তো? ফিরে এসে ঘরের ভেতর বসলাম, দরজাটা বন্ধ করে দিয়েছি। হ্যারিকেনটা টেবিলের ওপর রাখতেই শুনতে পেলাম কারো একটা হেঁটে যাওয়ার আওয়াজ। একদম পরিষ্কার আওয়াজটা এবার বাড়ির পেছন থেকে আসছে। শুকনো পাতার উপর হেঁটে হেঁটে যাচ্ছে সে। সেই সাথে সেই বিকট দুর্গন্ধ। পিছনের জানলার কাছে গিয়ে তাকালাম। দৃশ্যটা দেখে আমার রক্ত হিম হয়ে গেল। একটা বছর 20 ছেলে, তার সারা শরীর আমবনের কালো ছায়ায় গ্রাস করে আছে, যেন শুধু অবয়বটা বোঝা যাচ্ছে। শটান আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তার সাদা মণিবিহীন চোখগুলো গ্রাস করতে চাইছে যেন আমাকে। চোখে মুখে কি জিজ্ঞাসা সেই মূর্তির। আর হাতে একটা চপার। কে? হ্যারিকেনটা তুলে আমি জিজ্ঞেস করলাম। নিমেষেই দেখলাম আমবনের ওই অঞ্চলটা ফাঁকা, কেউ কোথাও নেই। অথচ এইমাত্র আমি দেখেছি ছেলেটাকে, কিন্তু চপার কেন? বিদ্যুৎ ঝলকের মতো আমার মনে পড়ে গেল জগার গিরিশ বলেছিল বকুল ছাগল কাটত, পৈশাচিক আনন্দ পেত সে ছাগল কেটে। বকুল নয় তো, কিন্তু সেটা কিভাবে সম্ভব? বকুলের ডেড বডির ছবি আমি দেখেছি। মাথার একটা দিক প্রায় নেই, ওই অবস্থায় তার দেহটা পড়েছিল ওই সামনের দিকের জানলাটার নিচে। আমি ভুল দেখেছি ভেবে বসে পড়লাম চৌকিতে। মাথা শান্ত করতে হবে ভেবে একটা বিড়ি বের করলাম। তখনই প্রবল শব্দ করে কেউ ধাক্কাধাক্কি শুরু করলো দরজাটায়। খোলো, আরে দরজাটা খোলো, দড়িটা নেব তো আমি। এবার ভারী গলার আওয়াজ। এটা বাচ্চা নয়, মধ্যবয়স্ক লোকের আওয়াজ। দরজাটা বন্ধ, অথচ পচা গন্ধ আসছে সেই খোলা সামনের জানলা থেকে। দরজার সামনে গিয়ে দাঁড়ালাম আমি। বললাম, কে? আরে দরজাটা খোলো, আমি দড়িটা নেব তো। কিসের দড়ি? কে তুমি? এই, দরজা খুলবি কিনা বল। ওর গলার আওয়াজটা নিমেষে পুরো পরিবর্তন হয়ে গেল। সেই আকুতি, সেই প্রার্থনার ভাবটা যেন আর নেই। হিংসায় জ্বলছে যেন সে। গলায় অদ্ভুত হিংস্রতা। নাম না বললে এই রাতে কি করে দোর খুলবো কাকা? ফাজলামো পেয়েছিস? হ্যাঁ, ফাজলামো হচ্ছে আমার সাথে। আমি রসিকলাল। তখনই মনে পড়ল বকুল যার প্ল্যানচেট করবে বলেছিল। এটা কি সেই রসিকলাল? নাকি কেউ মাঝরাত্রিরে আমার সঙ্গে মশকরা করছে? জানে যে আমি খুনের তদন্ত করতে এসেছি। দড়ি তো এখানে নেই, ঘর তো ফাঁকা। কিন্তু বকুল তো দড়ির টুকরোটা নিয়ে এসেছিল, এই ঘরেই রেখেছিল। নেই, কোথায় গেল তাহলে? বকুল নিয়ে গেছে। বকুলকে খুঁজুন। এই, তুই কে? হ্যাঁ, কে তুই? আমি 5 করি। 5 করি? কোন 5 করি? কোন 5 করি? ওই নামে তো গ্রামে কাউকে দেখিনি কখনো। হ্যাঁ, কে তুই? আমি নতুন এসেছি, এখন এখানেই থাকবো। এখন যান।
বকুল এলে আমি বলবো আপনার দড়ি ফেরত দিয়ে আসতে। লোকটা আস্তে আস্তে হেঁটে চলে গেল। আমি দরজাটা অল্প একটু খুলে ফাঁক দিয়ে ওকে দেখতে লাগলাম। লোকটা খুব লম্বা নয়, অন্ধকারের মধ্যে যতটুকু ঠাওর হলো, মাথায় কোকড়ানো চুল, মাথা নিচু করে সে হেঁটে চলেছে সামনের ঢেউ খেলানো মাঠে। কিন্তু একটা ধাঁধার উত্তর বুঝতে পারলাম না। আম্বনের ছায়ামূর্তিটা কে ছিল? আচ্ছা, এই গ্রামে দুটো রসিকলাল নেই তো? হয়তো তার থেকে দড়ি চেয়েছিল বকুল, সে দড়িটা চাইতে এসেছিল, সেটাও তো হতে পারে ভেবে দরজা ফাঁক করে ঘরের বাইরে এসে দাঁড়ালাম আমি। বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে, দূরের কোথাও রাতের আকাশে এক টুকরো মেঘ ভেসে যাচ্ছে। হঠাৎ একটা আওয়াজ শুনে ফের সাংঘাতিক চমকে উঠলাম আমি। আবার সেই আওয়াজ। এবার আওয়াজটা আসছে ঘরের ভেতর থেকে, সেই বড় ঘরটার একদিক থেকে, যেখানে বেশ কয়েকটা রসুনের বস্তা সকালে ডাই করে রাখা ছিল। দরজাটা থেকে মুখটা একটু ঢোকাতেই শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল আমার। চাঁদের মিহি আলো সামনের দিকে জানলা ফাঁক করে এসে পড়েছে। তাতে দেখতে পেলাম একটা প্লাস্টিকের চেয়ার টেনে তার উপর বসে আছে বছর 20 একটা ছেলে। সামনের টেবিলের উপর একটা বই হাতে বিড়বিড় করে খুলে কি যেন পড়ছে। বকুল। ওম হ্রিং ক্রিং কালিকায় স্বাহা, ওম হ্রিং ক্রিং কালিকায় স্বাহা, ওম গোয়ায়। স্পষ্ট চিনতে পারলাম, কারণ এই বিড়বিড় আমি টেপ রেকর্ডারটায় শুনেছি। এক মুহূর্ত মনে হলো দৌড় মারি, কিন্তু গগনের তাবিজের উপর আমার আস্থা আছে। টিনের দেওয়ালে পিঠ ঠেকে গেছে আমার। আমি টিনের দেওয়াল ঘেঁষে ঘেঁষে আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকে পড়লাম, কারণ ইতিমধ্যে আরেক উপদ্রব শুরু হয়েছে। পায়ে মৃদু ধাক্কা অনুভব করছি। পায়ের ফাঁক দিয়ে কিছু একটা চলে গেল, একের পর এক। দাঁড়াতে দিচ্ছে না আমায় গেটের কাছটায়। ছাগল, একটার পর একটা ছাগল ঢুকছে ঘরে। কোথা থেকে আসছে কে জানে, একটাও ছাগল ছিল না তো এই তল্লাটে। পিল পিল করে ছাগল ঢুকতে লাগলো ঘরে। আমার নিজের জায়গা হওয়া ভার। কোনো মতে দেওয়াল ঘেঁষে ঘেঁষে পৌঁছালাম ঘরের আরেক প্রান্তে। বকুল কিন্তু আমার দিকে তাকাচ্ছে না। বকুল এক মনে বই থেকে মন্ত্র বিড়বিড় বিড়বিড় করেই যাচ্ছে। হঠাৎ একটা আওয়াজ হলো টেবিলের ওপর থেকে। একটা ছাগল লাফিয়ে উঠে পড়লো টেবিলের ওপর। চেয়ার ছেড়ে উঠে পড়লো বকুল। পিছনে সরে যেতেই পড়লো আরেকটা ছাগলের ওপর। সেটা ব্যা ব্যা করতে করতে সরে পড়লো। সাথে সাথেই 4-5 থেকে 4টে ছাগল বিরাট একটা লাফ দিয়ে একসাথে ঝাঁপিয়ে পড়লো ওর ওপর। তাদের শিং দিয়ে প্রবল আঘাত করলো ওর মাথার চারদিকে। বকুলের প্রবল আর্তনাদে খামার ঘরটা গম গম করে কেঁপে উঠল। হাত পা ঠান্ডা হয়ে গেল আমার। বকুল এক হাতে মাথা চেপে ধরল। ওর মাথা পেটে গল গল করে রক্ত বেরোচ্ছে। হামাগুড়ি দিয়ে এগিয়ে যেতে লাগলো জানলার তলায় টিনের দেওয়ালের দিকে। সেখানে গিয়ে মাথায় হাত দিয়ে মাথাটা চেপে ধরে বসে পড়ল। টেবিলের ওপরে ছাগলটা লাফ দিয়ে নেমে গেল। তারপর দৌড়ে যেতে লাগলো রসুনের বস্তার ওপর। ততক্ষণে টেবিলের ওপর উঠে পড়েছে আরও একটা ছাগল। আগের ছাগলটার আর বকুলের মধ্যে 25 ফুটের ফারাক। পরের দৃশ্য যেটা আমি দেখলাম, অমন দৃশ্য আমি জীবনে ভুলব না। ছাগলের মতো নিরীহ নির্বিরোধ প্রাণী যে এত ভয়ঙ্কর, এত উগ্র হতে পারে, সেটা আমার ধারণার বাইরে। প্রথম এবং বড় ছাগলটা সেই রসুনের বস্তার উপর থেকে দৌড়ে এলো বিদ্যুৎ গতিতে। তারপর সজোরে তার শিং নিয়ে আছড়ে পড়লো বসে থাকা বকুলের খুলি লক্ষ্য করে। খট করে একটা সংঘর্ষের আওয়াজ হলো, আর সাথে সাথে আওয়াজ ভেসে এলো সারা ঘর থেকে। একসাথে ডেকে উঠল প্রায় 100 খানেক ছাগল, যেন বকুলের এই শাস্তির সমীহ করছে তারা। পরের ছাগলটি সময় না দিয়ে দৌড়ে ফের উঠে পড়ল রসুনের বস্তার উপর। আর এদিকে টেবিলে উঠে পড়লো আরও একটি ছাগল, যেন মিউজিক্যাল চেয়ার হচ্ছে। পর মুহূর্তেই বকুলের মাথা লক্ষ্য করে শিং উঁচিয়ে ঝাঁপিয়ে পড়লো আরও একটা ছাগল, তারপর আরও একটা। একসময় বকুলের অচৈতন্য দেহ এলিয়ে পড়লো একপাশে। ছাগলগুলোর তাণ্ডব তখনও থামল না, একের পর এক আঘাত করে যেতেই লাগলো। প্রায় ঘণ্টাখানেক হবে আমি দেওয়ালে পিঠ ঠেকিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছি, একটা তৈলচিত্রের মতো। আমার উপস্থিতি এই হিংস্র ছাগলগুলোকে জানতে দেওয়া যাবে না। একরকম চোখ বন্ধ করেই প্রায় দাঁড়িয়েছিলাম। বকুলের হত্যার রহস্য আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। এখন প্রাণ নিয়ে এখান থেকে বেরোতে পারলেই হয়। অপেক্ষা করছি ছাগলগুলো কি করে। হঠাৎ একটি ছাগল টেবিলের ওপর উঠে পড়ল।
আমার দিকে তাকালো ওর ভাঁটার মতো লাল চোখগুলো নিয়ে। অন্ধকারের মধ্যে সেই চোখ জলজল করছে। তার তাকানোর ভঙ্গি আমার বিশেষ সুবিধের মনে হলো না, সেটা টের পেলাম পর মুহূর্তে। ব্যা করে ডেকে উঠলো ছাগলটা, সঙ্গে সঙ্গে ডেকে উঠলো বাকি ছাগলগুলো, ডেকেই চললো ক্রমাগত হিংস্রভাবে। পর মুহূর্তেই আমার দিকে ঘুরে দাঁড়ালো 3টে ছাগল, মাথা নিচু করলো, শিংগুলো যেন সোজা করলো আমার হাঁটু লক্ষ্য করে। কি বিপদ অপেক্ষা করছে আমার জন্য কে জানে, ভাবতেই আমার বুক ঢিপ ঢিপ শুরু করলো। গগন বৈরাগীর মুখটা মনে পড়লো। মুহূর্তের মধ্যেই ছাগলগুলো আমার হাঁটু গুঁড়ো করে দেওয়ার আগে ব্যাগ থেকে বের করলাম গগনের দেয়া উপহার, একটা মাউথ অর্গান। সেটা মুখে দিয়ে বাজাতে লাগলাম। গগনের প্রিয় একটা সুর। ছাগলগুলোর হিংস্র আওয়াজ কমতে লাগলো আস্তে আস্তে। স্পষ্ট বুঝতে পারলাম আমাকে ঘিরে ক্রমশ বৃত্তাকারে জড়ো হলো ওরা। বড় ছাগলটা, যেটা প্রথমে বকুলকে আঘাত করেছিল, এগিয়ে এসে আমার পায়ে ওর গা ঘষতে লাগলো। ওর দেখা দেখি বাকি ছাগলগুলো। আমি জানি বাজনা থামিয়ে দিলেই আমার বিপদ। ক্রমাগত বাজিয়ে গেলাম। 10 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, না পেরে এইবার বসে পড়লাম। ছাগলগুলো এগিয়ে এসে আমার মুখ চেটে দিতে লাগলো। আমি ক্রমাগত অর্গান বাজিয়েই চললাম। তার মধ্যেও দরজাটা ক্যাচ করে খোলার আওয়াজ হলো। বেরিয়ে গেল বড় ছাগলটা, তার পিছু পিছু বেরিয়ে যেতে লাগলো একের পর এক ছাগল। ক্লান্তিতে আমি আর নিঃশ্বাস ফেলতে পারছিলাম না। বুক কাঁপছে একটানা মাউথ অর্গান বাজিয়ে। বকুলের অর্ধেক মাথাবিহীন রক্তাক্ত লাশটা পড়ে আছে অল্প দূরেই। আর ওদিকে দেখার মতো ক্ষমতা ছিল না আমার। ক্লান্তিতে ওখানেই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে দেখলাম বকুলের লাশটা নেই, ঘরে কোনো রক্তের দাগও নেই। মইটা নিয়ে এসে ফ্যানটা যেখান থেকে ঝুলছিল সেটার উচ্চতা নিলাম আমি। তারপর লম্বালম্বিভাবে যে বিন্দুতে নামছে সেখান থেকে দূরত্বটা মাপলাম সেই জায়গার যেখানে বকুলের লাশটা পড়েছিল। পরদিন গজিনা গ্রাম থেকে বিদায় নিয়ে পান্ডুয়া থানায় এসে দেখা করলাম ওসি সাহেবের সাথে। উনি পুরো ব্যাপারটা শুনে বললেন, বুঝলাম না, একটা কেসের দুটো সমাধান হবে বলছো, কীরকম? স্যার, এটা আমার দেখা একটা অদ্ভুত কেস। দুইভাবে এর সমাধান সম্ভব, তবে আমি কিছুই প্রমাণ করতে পারবো না, সবই অনুমান। প্রথমটা আপনাকে বললাম, কিভাবে প্ল্যানচেট করে এক পাল ছাগল ভুল করে ডেকে এনেছিল বকুল, তারাই বকুলকে হত্যা করে। আচ্ছা, দ্বিতীয়টা? ফ্যান খুলে বন্ধ ঘরের মধ্যে ফ্যানটা আংটা থেকে খুলে ভেঙে পড়ে। আমি ফ্যানের উচ্চতা মেপেছি, ফ্যানের সাথে যে ইলেকট্রিক ওয়্যারিং করা ছিল সেটার দৌলতে ফ্যানটা সরাসরি নিচে না পড়ে বেঁকে এসে পড়ে বকুলের মাথায়। ওর মাথা ঘুরিয়ে যায়। কিন্তু ও মেঝেতে বসে করছিল ওটা কি? নেশা করেছিল, মাটিতে বসে পড়েছিল কোনো কারণে। এইবার যে যুক্তিটা আপনার ভালো লাগবে সেটাই লিখতে পারেন, তবে আমার মতে এটা একটা অমীমাংসিত কেস, কারণ কোনো প্রমাণ আমি নিয়ে আসিনি। বুঝে গেছি, ওই অ্যাক্সিডেন্ট কেস। ওসি সাহেবের সাথে দেখা করে আমি চলে এলাম পান্ডুয়া থেকে। তারপর ঘুরতে ঘুরতে আপনাদের সাথে দেখা হলো। 5 কুড়ির দীর্ঘ গল্পের শেষে বুড়োরা সব নড়ে চড়ে বসল। কাস্তে কাস্তে বললেন হারাধন বাবু, তুমি পরদিন বকুলের লাশ যখন দেখতে পাওনি, তাহলে সেটা বকুলের ছায়া শরীর ছিল। তাহলে ছাগলগুলো কি জ্যান্ত ছিল না, ভূত ছিল? আপনি বলুন কাকু, জ্যান্ত ছাগল কি বকুলের ভূতকে জখম করতে পারবে? বুঝেছি, ছাগলগুলোই ভূত ছিল, কিন্তু ওরাই গল্পের মধ্যে ঢুকছে কিভাবে? বুঝতে পারলেন না? ছাগলের খুর, যেটা বকুল নিজের কাছে রাখতো গর্ব করে। এদিকে প্রেত জাগরণ মন্ত্র পড়ছে তার দেহাংশ পকেটে নিয়ে। ব্যাস, চরম ভুলের খেসারত দিতে হলো। তোমার মাউথ অর্গান শুনে ছাগলগুলো তোমায় ছেড়ে দিল? হ্যাঁ, সঙ্গীত, সঙ্গীত অদ্ভুত সৃষ্টি কাকা, দেহ নয়, দেহান্তরের যোগ তার সাথে। এটা নিয়ে আমি আর বেশি কি বলবো, আপনারা বয়োজ্যেষ্ঠ মান্যিগণ্যী লোক।
আচ্ছা আচ্ছা, শেষ প্রশ্ন, ব্ল্যাক বেঙ্গল কি সেটাই তো বললে না হে পাঁচকড়ি। এই গল্পের সাথে ওই কথাটির তো কোনো প্রাসঙ্গিকতাই নেই। আছে আছে, কথাটা আমাকে বলে প্রেত বিশেষজ্ঞ গগন। ওর কাছে ওই ছাগলের হাড়ের টুকরোটা নিয়ে যাই, ও দেখে বলল ব্ল্যাক বেঙ্গল। যে কালো ছাগল আমরা গ্রাম বাংলায় চড়তে দেখি, তারই ভালো নাম ব্ল্যাক বেঙ্গল, কালো বাংলা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা? আমাদের পুলিশের খোঁচর থুড়ি গোয়েন্দা পাঁচকড়ি ব্ল্যাক বেঙ্গল রহস্য নিয়ে যে গল্পটা শোনালো, কেমন লাগলো তোমাদের? কতটা বিশ্বাসযোগ্য মনে হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বন্ধুরা, একটা জিনিস তোমরা লক্ষ্য করেছ, নিশিডাক গল্পের আড্ডায় কিন্তু আমরা নিয়ে আসছি নিত্য নতুন ভিন্ন ভিন্ন স্বাদের গোয়েন্দা গল্প। আমাদের গল্পের নির্বাচন তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের গল্প এখানেই শেষ। আগামী শুক্রবার রাত ঠিক 8টায় আবার আমরা ফিরে আসব ভিন্ন স্বাদের আরও একটি দুর্দান্ত গোয়েন্দা গল্প নিয়ে। হ্যাঁ, এবার কিন্তু আর মজা নয়, গায়ে কাটা দেওয়া রহস্য রোমাঞ্চ। সুলেখক পথিক মিত্রের কলমে আমাদের পরবর্তী গল্প নিয়ে আমরা ফিরে আসব শুক্রবার রাত ঠিক 8টায়। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হবে নতুনভাবে নতুন গল্প নিয়ে আমাদের নিশিডাক গল্পের আড্ডায়। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থেকো। টাটা।